নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে আমরা ভীষণ একটা ফাস্ট লাইফ লিড করছি এবং তার জন্য কিন্তু অনেকটা সময় আমাদেরকে, যারা আমরা ওয়ার্কিং বেসিক্যালি, বাইরে কাটাতে হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু আমাদের বাইরের খাবারও কনজিউম করতে হচ্ছে। আর এই বাইরের খাবার কনজিউম করতে করতেই কিন্তু আমরা বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যেই ইতিমধ্যেই ইন করে গিয়েছি। 8 থেকে 80 আমরা কেউই কিন্তু বলতে পারি না আজকের দিনে দাঁড়িয়ে যে আজকের দিনটাতে আমরা অন্তত সুস্থ রয়েছি। একদমই নয়, কিছু না কিছু শারীরিক সমস্যা আমাদের মধ্যে লেগেই রয়েছে। আর এখন অল্প বিস্তর বাচ্চা বলুন কিংবা বয়স্ক বৃদ্ধ বলুন, রোগের কিন্তু এখনকার দিনে কোনো বয়স নেই। খুব ছোটো ছোটো বাচ্চাদের মধ্যেও দেখা যাচ্ছে ডায়াবেটিস কিংবা মধুমেহের মতন রোগ। যারা বয়স্ক বৃদ্ধ রয়েছেন তাদের মধ্যে তো রয়েছে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আপনি ভাবুন, বয়স্করা তো কোনোভাবে কন্ট্রোল হয়তো করতেও পারে, কিন্তু একটি বাচ্চার মধ্যে যদি মধুমেহ রোগ কিংবা ডায়াবেটিসের মতন রোগ দেখা দেয় তাহলে সেভাবে কী করে আপনারা কন্ট্রোল করবেন? তাছাড়া যারা ইয়াং জেনারেশন আছে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই ডায়াবেটিস কিংবা মধুমেহের মতন রোগ দেখা দিচ্ছে। আমরা কিন্তু ফার্স্টের দিকে এই সমস্ত শারীরিক সমস্যা হলে একদমই কিন্তু নেগলেক্ট করে যাচ্ছি, ভাবছি হয়েছে, হয়তো কোনো কারণে হয়েছে, আবার ঠিক হয়ে যাবে, কোনো রকমভাবে আমরা ট্যাবলেট কনজিউম করলাম, হয়তো কমেও গেল, কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে কতটা যে আমাদের ক্ষেত্রে খারাপ হতে পারে আমরা কিন্তু কখনো ভাবতেও পারি না। আর যখন আমরা ভাবি হয়তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তাই যখন আপনার মনে হচ্ছে যে না, শরীর খারাপটা আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, তখন কিন্তু অবশ্যই আপনার দরকার একটা সুন্দর স্বাভাবিক জীবন এবং তার সাথে একটি ডাক্তারের পরামর্শ, যা আপনাকে সত্যি সত্যি একটা জীবনদায়ী ওষুধের মতন কাজ করবে। আর আপনাদের জন্যই কিন্তু শুধুমাত্র যারা রয়েছেন প্রত্যেকটা সময় ভাবছেন, প্রত্যেকটা সময় চিন্তা করছেন, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আজকেও লাইভ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস খা। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ডায়াবেটিস কিংবা মধুমেহের মতন রোগ একটা ভীষণ কমন ফ্যাক্টর, মানে 8 থেকে 80 প্রত্যেকের মধ্যেই কিন্তু, মানে 1000 জনের মধ্যে অন্তত 2-5 জনকে পাওয়াই যায় যাদের মধ্যে এই ধরনের শারীরিক সমস্যা রয়েছে। তো এই ধরনের শারীরিক সমস্যা এক্স্যাক্টলি কেন হয় যদি একটু দর্শকদেরকে জানান। মধুমেহটা তো একটা মানে অনেক কঠিন নাম, এটাকে সবাই বেশিরভাগ বলে সুগার হয়েছে আমার। তো সুগার জিনিসটা কি? সুগার তো মানে মিষ্টি জিনিসটা সুগার বলা হয়, বা যেটা বলছে আপনার ডায়াবেটিস হয়েছে, তো ডায়াবেটিসটা মেডিকেল টার্ম হচ্ছে। তো কেন হচ্ছে? একটা সুগার দুরকম হয়, একটা টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস হয়। তো এবার টাইপ 1 ডায়াবেটিসটা কাদের মধ্যে হয়? যাদের মধ্যে আপনার ঠিকঠাক করে সুগারটা প্রডিউস করতে একটা হরমোন সাহায্য করে, তার নাম হচ্ছে ইনসুলিন। নামটা অনেকে শুনেছে এখন। তো ইনসুলিনটা আপনার শরীরে যদি প্রপারলি জেনারেট হয় তো আপনার কোনো সমস্যা নেই, আপনার বডির মধ্যে সুগার লেভেল ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা নেই। আপনি ঠিকঠাক কাজ করবেন, ক্যালোরি বার্ন করবেন, আবার আপনি ক্যালোরি ইনটেক করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন ইনসুলিনটা আপনার ঠিকঠাক করে সিক্রেশন হবে না, ঠিকঠাক করে কাজ করতে পারবে না, তখন আপনার কী হবে? সুগারটা ওঠানোর কথা শুরু করবে। সুগার কখনো বেড়ে যাবে, কখনো কমে যাবে। কমে গেলেও কিন্তু মাথা ঘুরে পড়ে যেতে পারেন, আর বেড়ে গেলে তো কোনো কথাই নেই, আপনার অনেক সমস্যা কিন্তু একসাথে চলে আসবে। তো এবারে টাইপ 1-এর ক্ষেত্রে কী হয়? আপনার ইনসুলিন ঠিকঠাক করে জেনারেট হতে পারে না। ঠিকঠাক করে জেনারেট না হলে কী হচ্ছে? আপনার যদি ইনসুলিন জেনারেটই না হয় তখন আপনার সুগার লো থাকবে, বা আপনাকে বাইরে থেকে ইনসুলিন নিতে হবে। তো এইটা যেটা হয় টাইপ 1, এটা কিন্তু কোনো বয়স হয় না, এটা একটা কম বয়সেও হতে পারে। কোনো বাচ্চা জন্মানোর পরেও হতে পারে, বা জন্মানোর পরে কোনো কারণে তার ফ্যামিলিগত দিক থেকে সে পেতে পারে, বা অনেক কারণে হয়, কিন্তু টাইপ 1 হয়। টাইপ 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মানে এই কোনো হেরিডিটি ব্যাপার না, বা ডিএনএ ব্যাপার না, আপনার এমনি হয়তো সেই জিনিসটা খাওয়া দাওয়ার নিজের ভুল বা লাইফস্টাইল গন্ডগোলের জন্য আপনার এই জিনিসটা হয়েছে আর কি। তো এই হলো টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, একটু জোরে কথা বলবেন ম্যাডাম। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি শিরাপুরে থাকি, আমার নাম মহুয়া বিশ্বাস। আচ্ছা বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা? আমার খুব মাসল পেইন হচ্ছে, মানে ধরুন রাত্রে ঘুমোচ্ছি ঠিকঠাক আছে, সকালের দিকে উঠে দেখছি পিঠে বা ঘাড়ে খুব পেইন হচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? 22। 22। আচ্ছা, এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? এটা ঘাড়ে আমার একবার শর্টকা লেগেছিল বেশ কয়েকদিন আগে, তো তারপর থেকেই হচ্ছে। আচ্ছা শুনুন, স্যার বলছেন। আচ্ছা, আপনি কাজ কি করেন? মানে কি কলেজ যেতে হয় না এমনি কাজ করেন কিছু?
না না, আমি কাজ করি, মানে বাড়িতেও কাজ করি আর কম্পিউটারেরও কাজ করি, বাড়িতেই করি। আচ্ছা, আপনার কি ওয়েট একটু বেশি, মানে ওজন ওয়েট কেমন আপনার? বলুন। ওয়েট মানে বডি ওয়েট কত আপনার? 58 to 60। 68 to 60, আচ্ছা ঠিক আছে। বলছি, আপনি শুনুন আমার কি সমস্যাটা হয়েছে। দেখুন, আপনার যে সমস্যাটা বলছেন যে আমাকে উঠতে গেলে প্রচুর ঘাড়ে ব্যথা করছে বা মানে ঘুমোতে গেলে ঘুমোনে উঠে পড়ে, তো কী হচ্ছে আপনার স্লিপিং পশ্চারটা আপনার কিছু গন্ডগোল করছে। মানে আপনি যেভাবে ঘুমোচ্ছেন হয়তো সেক্ষেত্রে হয়তো আপনি উঁচু বালিশ ব্যবহার করছেন, বা আপনি হয়তো যে বালিশটা হবে সেই বালিশটা হয়তো বেশি উঁচু হয়ে যাচ্ছে আপনার, বা হার্ড যে বালিশগুলো হয় অনেক সময় দেখেন না, তো এটার জন্য হতে পারে। বা আপনার অনেক সময় মানে যে শোয়ার দোষে ব্যথা করছে, শোয়ার দোষ মানে কী হচ্ছে, আপনি শুয়ে আছেন হয়তো একটা পশ্চারে, কিন্তু আপনি ঘুম থেকে উঠছেন অন্যরকম একটা পশ্চারে, মানে আপনার ঘাড় হয়তো বেশি চাপ পড়ে যাচ্ছে, পিঠে কোনো একটা সমস্যা হচ্ছে। এবারে ওয়েট যেটা বললেন আপনার, সেটাও কিন্তু আপনার খুব একটা কমও না, মাঝামাঝি একটা ওয়েট আছে আপনার। তো আপনাকে একটু এক্সারসাইজ করতে হবে। আপনি কাজ করুন, যাই করুন না কেন, আপনাকে একটু বডি এক্সারসাইজ সকালে ঘুম থেকে উঠে আপনার করতে হবে আর কি। আর সকালে ঘুম থেকে উঠেই খুব বেশি ছুটা দৌড়া করবেন না, মানে আস্তে আস্তে বিছানা থেকে উঠে নামবেন, নেমে একটু আপনি নিজেকে ফ্রেশ হবেন, ফ্রেশ হয়ে আপনি একটু সময় বের করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন 15 থেকে 20 মিনিট। এক্সারসাইজটা করলে কী হবে, আপনার বডির মধ্যে যে বোঝে না ব্যথা হচ্ছে বা সমস্যা হচ্ছে, এর কিন্তু আস্তে আস্তে কমে যাবে। কারণ কী হয়, আমরা যদি এক্সারসাইজ না করে কাজ করতে থাকি দীর্ঘদিন ধরে, তো আমাদের একটা বডির মধ্যে একটা মাসেলসের স্প্যাসাম তৈরি হতে পারে আর কি। তো এই জন্য আপনার জিনিসটা হচ্ছে, এটা চিন্তার কোনো কারণ নেই। আপনি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করুন, আর ওয়েটটাকেও কন্ট্রোলে রাখুন। ওয়েটটা হয়তো আপনার একটু বেশিই আছে, ওয়েটটা একটু কন্ট্রোলে রাখুন। এই কম বয়স 22 বছর বয়সে এগুলো কোনো সমস্যা না, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যদি দেখেন যে আপনার ঘাড়ে ব্যথাটা রয়েই যাচ্ছে, তাহলে আপনাকে একটু ঘাড়ে একটা এক্স রে করতে হবে, করে যদি কোনো সমস্যা থাকে আপনি চিকিৎসা করতে আসুন। এটা চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। দেখুন, শরীর থাকলে শরীর তো খারাপ হবেই, কিন্তু সেই শরীর খারাপ নিয়ে চিন্তা করলে কিংবা বসে থাকলে চলবে না। যখনই মনে হচ্ছে যে এই শরীর খারাপটা আপনার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, তখনই কিন্তু আপনাদের হাতটা যারা ধরবেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা এটাই চাইছেন যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুস্থ এবং নিরোগ জীবনযাপন করুন। আমরা আবারও আলোচনায় ফিরব, কিন্তু ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সান্তাগাছি থেকে বাপি মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার শুনে জানি। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং তার সাথে আপনার বয়সটা বলবেন। বয়সটা 25 বছর। শারীরিক সমস্যা কি আপনার? শারীরিক সমস্যা হচ্ছে আমার ডান হাতটা এক সাইডটা শিরা ধরে ব্যথা হয় বা যন্ত্রণা হয়, পরীক্ষা ঠিকঠাক কমছে না। যদি এতে কোনো তেল বা মালিশ কিছু দেওয়া হয়। আচ্ছা শুনুন স্যার বলছেন। এটা কি বলেন ডান হাতে ব্যথা হয়, তাই তো বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডান হাতে কি কোনো রকম ভাবে কি চাপ পড়েছিল, কোনো আঘাত লেগেছিল? সেরকম খাটাখাটি করে সেভাবে বলতে হয়, সেটা কোনো টান করতে পারে, বুঝে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, অবশ্যই চিকিৎসা আছে, কিন্তু ওই যে বললেন না যে কোনো তেল মালিশ হয় বা কোনো কিছু হয়, এরকম করে ব্যাপারটা তো তাহলে আপনি তো সে একটা দোকানে গিয়ে বলছেন আমার তেল দিয়ে দিন ব্যথা কমে যাবে, এরকম নয়। চিকিৎসা অবশ্যই আছে, কিন্তু ওইরকম তেল মালিশ করলেই যে আপনার কমে যাবে সেটা না। আপনার কেন হয়েছে জানতে হবে। আপনার যদি কোনো কারণে ধরুন ওখানে কোনো আঘাত লেগে থাকে বা কোনো চোট লেগে থাকে, সে কারণে হতে পারে, বা কোনো কারণে আপনার সিধায় টান পড়েছে সে কারণে হতে পারে, আবার বা কোনো কারণে আপনার হয়তো এলবো জয়েন্টে কোনো পেন হচ্ছে সে কারণে, অনেক কারণ হতে পারে। তো এই জন্য আগে আপনাকে এটা প্রপার ট্রিটমেন্ট করতে হবে আপনাকে। আপনি তো সাঁতরাগাছি বলেন, আমাদের তো হাওড়াতে অনেকগুলো চেম্বার আছে, আপনি হেল্পার জোগাড় করে আসুন। এটা অবশ্যই চিকিৎসা আছে, বেশি ব্যাপারও না, বেশি সময় লাগবে না, আপনি হয়তো 1-2 মাসের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। কিন্তু ওরকম এই মানে জাস্ট দোকান থেকে গিয়ে একটা কোনো ব্যথার তেল বা ব্যথার একটা মলম লাগিয়ে থাকবেন না। ওটাতে আপনার জিনিসটা সাময়িকভাবে ঠিক হবে, কিন্তু পুরোপুরি ঠিক করতে গেলে আপনাকে কিন্তু ভালোভাবে চিকিৎসা করতে হবে এটা। স্যার আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার আপনি যেটা বলছিলেন যে ডায়াবেটিস মানে টাইপ 2, মানে এই টাইপ 2টা কতটা সিভিয়ার মানুষকে যদি একটু দর্শকদেরকে বলেন। টাইপ 2 ডায়াবেটিস বা টাইপ 1 ডায়াবেটিস দুটোই সিভিয়ার। হ্যাঁ, টাইপ 2টা কেন সিভিয়ার, কারণ ওটা আপনার ছিল না, ওটা আপনার হয়েছে আপনার নিজের দোষে, আপনার খাওয়া দাওয়া গন্ডগোল হোক বা আপনার লাইফস্টাইল ডিসঅর্ডার হোক, কোনো না কোনো কারণে আপনার টাইপ 2 ডায়াবেটিসটা হয়েছে। তো এবারে ওটা হলে কী হবে, আপনার সুগার দেখবেন আপনি ফাস্টিং টেস্ট করছেন দেখবেন আপনার 150-র উপরে চলে গেছে, মানে 140-50 এবার আপনার না খেয়েও যদি সুগার লেভেল 150-60 থাকে, তো খাওয়ার পর তো আপনার অবশ্যই বাড়বে। সেটা হলে কী হবে, আপনার শরীরের ইমিউনিটি পাওয়ারটা কমে যাবে, মানে আপনার শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা একদমই কমে যাবে। আপনার একটা সর্দি কাশি একটা জ্বর হলে আপনার যদি আগে সেটা 2 দিনে সারতো, এটা আপনার সারতে 10 দিন লেগে যাবে। কোনো একটা জায়গায় কেটে গেছে, ছড়ে গেছে বা একটু হালকা করে ইনফেকশন হয়েছে, সেটা শুকোতেও আপনার টাইম লাগবে, কারণ আপনার শরীরের মধ্যে সেই অনেক ক্ষমতাটাই চলে গেছে। সুগার হলেই যেমন যে কোনো ঘা শুকোতে টাইম লাগছে, যে কোনো ক্ষত শুকোতে টাইম লাগছে, কোনো স্কিন ডিজিজ হয়ে যাচ্ছে, তো এতটাই সিভিয়ার আর কি। মানে আপনার সুগারটা এরকম কিছু না যে বিরাট কিছু একটা বড়, কিন্তু ও একটা এমন সব রোগকে আরও নিয়ে আসবে, মানে একটা ভালো বস্তা আলুর মধ্যে একটা পচা আলু যে সবাইকে পচিয়ে দিতে পারে আর কি। তো
তো এই জন্য সুগারটা এই জন্য এতটা ডেঞ্জারাস। সুগার এরকম না যে আপনাকে একদিন শেষ করে আপনার আস্তে 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 শেষ করে দেবে। তো সেই জন্য সুগার থেকে সচেতন হন। সুগারের ব্যাপারটা কিন্তু খুব মানে ফেলে দেওয়ার জিনিস নয়। সুগার প্রেশার সবটাই থেকে আপনি সচেতন হয়ে থাকুন। যার হয়েছে সেও চিকিৎসা করান, যার হয়নি সে ভালোভাবে থাকুন যাতে যাতে চিকিৎসা করতে না হয়, কারণ একবার হয়ে গেলে এই জিনিস কিন্তু ছাড়াতে অনেক সময় লেগে যায়। স্যার ঠিক কী কী কারণে ডায়াবেটিসের মতন সমস্যা দেখা দেয় শরীরের মধ্যে? মূলত খাওয়া দাওয়ার কারণে হতে পারে। আপনার যে ডায়াবেটিস সমস্যাটা হয় খাওয়া দাওয়ার কারণে। আপনার শরীরের মধ্যে ধরুন একটা নর্মাল আপনার ইনসুলিন লেভেল আছে, নর্মাল একটা সুগার লেভেল আছে। আপনি ধরুন সুগার নেই তখন টেস্ট করছেন, ফাস্টিং আসছে আপনার 80-90-100-র মধ্যে, আর আপনি খাওয়ার পরে করছেন তখন আসছে আপনার 120-30 বা 110-130 এরকম মধ্যে। তো ঠিক আছে, তখন সুগার কোনো সমস্যা নেই। এবারে আপনার হচ্ছে কেন, আপনি যখন বাইরে থেকে সুগারটা এক্সেসিভ ইনটেক করছেন, আপনি একটা ঠান্ডা কোনো পানীয় খাচ্ছেন তার মধ্যেও সুগারটা আছে আপনি জানেন না, তার মধ্যে অ্যাডেড সুগার নাম দিয়ে একটা পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে। মানে হয়তো ওই সুগারটা আপনাকে খেতে হতে 3 দিন ধরে, কিন্তু সেই সুগারটা আপনি একদিনে এক সিপে খেয়ে নিচ্ছেন। তো তখন কি হলো, সুগারটা আপনার শরীরে এক্সেসিভ চলে গেলো। সেটা তো আপনার শরীরে ওটা ভাঙছে না, মানে সুগারটা তো আর ডিফর্ম হচ্ছে না, ওটা ওইভাবে রয়ে জমে যাচ্ছে। জমে যখন ডিপোজিট হতে হতে বারবারে, তখন আপনার ইনসুলিনের যে হরমোনের যে কাজটা সেটাকে কমিয়ে দিচ্ছে বা সেটাকে ডিমিনিশ করে দিচ্ছে। তখনই দেখবেন আপনার সুগারটা হঠাৎ বেড়ে যাচ্ছে আর ইয়ে হচ্ছে। তো এই জন্য আপনাকে বাইরের এই ঠান্ডা পানীয় বলুন বা খুব বেশি মিষ্টি, আলু, বেশি ভাত খাওয়া, মানে ভাত আপনি একবেলা খান অবশ্যই, এবার দুবেলা ভাত খাওয়ার থেকে একবেলা ভাত খাবেন। হ্যাঁ, এবার আপনার সুগার নিয়ে আপনি খাচ্ছেন ঠিক আছে, কিন্তু সুগার থাকলে আপনাকে ভাতটা কন্ট্রোল করতে হবে। আলু খাওয়া, মাটির নিচে আলু কেন, মাটির নিচে আরও যে সবজিগুলো আছে সেগুলোকেও খাওয়াটা কমিয়ে দিতে হবে, যাতে সুগার কারণ না থাকে। যদি থাকে তাহলে তো মাটির নিচে সবজি খাওয়া বন্ধ করে দিতে হবে। তো জিনিসপত্র খাওয়া ঠিক আছে, এইগুলো একটু মানে খাওয়া দাওয়া আপনি ঠিকঠাক করে রাখেন। মূলত বাইরে খাবারে সুগারটা বেশি থাকে, বাইরে খাবার, চিনি এগুলো একদমই অ্যাভয়েড করুন, তাহলে দেখুন আস্তে আস্তে আপনার সুগার জিনিস আসার চান্সও কমে যাবে। আর যদি এসেও থাকে সুগারটা আপনার কন্ট্রোলে থাকবে। স্যার ইতিমধ্যেই যাদের ডায়াবেটিস হয়ে গিয়েছে তারা তো প্রত্যেকেই জানেন যে আমরা ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু যাদের এখনও বুঝে উঠতে পারেনি, যারা প্রাথমিকভাবে রয়েছেন, তারা কি করে বুঝবেন যে আমাদের ডায়াবেটিস হয়েছে? এবং ডায়াবেটিস হয়েছে বুঝতে গেলে তা সে দেখবে যে তার একটা শরীর দুর্বল দুর্বল লাগছে, একটা মানে শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব সারাদিন লাগছে। এইগুলোই মানে এইটা এখানে তখন একটা হয় দেখবেন যে কোনো ডাক্তার কাছে যাচ্ছেন আপনি, একটা কোনো রোগ নিয়ে আপনাকে বলছে সুগারটা টেস্ট করুন, আর সুগারটা বাড়ি থেকে বোঝাই যাচ্ছে না, আপনার হয়তো সুগার আছে 200-র উপরে, মানে বলছি আমি, কিন্তু আপনি বুঝতে পারছেন না। এরকম এটা কিন্তু বেশি হয়, আর এটাই ক্ষতিকারক হয়। আপনি তো বুঝতে পেরেছেন রোগ হয়েছে, ধরা পড়লো, চিকিৎসা করলেন, সুস্থ হলেন, ভালো কথা এটা, কিন্তু আপনি বুঝতেই পারেননি আপনার সুগার আছে। আপনি দিনের পর দিন সেই খাওয়া দাওয়া করে যাচ্ছেন, একটা সময় পর যখন বুঝতে পারেন তখন খুব দেরি হয়ে গেছে আপনার, তখন একটা অন্য বাড়াবাড়ি সমস্যা হয়ে গেছে। এই জন্য দেখবেন ডাক্তারবাবু যে কোনো রোগে গেলে আপনাকে সুগার টেস্টটা করতে হবে, সুগারটা আছে কিনা জানার জন্য, কারণ সুগারটা খুব একটা মারাত্মক জিনিস। প্রেশার তো টেস্ট এমনি করে দেওয়া হয় ম্যানুয়ালি, সুগারটা করতে এই জন্যই বলা হয়েছে আপনার সুগারটা আছে কিনা, কারণ অনেক সময় বোঝা যায় না সুগার আছে বলে। বুঝতে পারলে তো ভালো, আপনার শরীর দুর্বল লাগবে, বলতে বললাম ঠান্ডা লাগছে বা কোনো শরীর খারাপ হচ্ছে ঠিক হচ্ছে না, কোনো খাওয়া হয়েছে ঠিক হচ্ছে না, আপনার রয়ে যাচ্ছে, একটা স্কিনটা খসখস হয়ে গেছে, এই জিনিসগুলো হতে পারে। কিন্তু এগুলো না হলেও সুগারটা টেস্ট করলে আপনার ধরা পড়ে সুগার আছে কি নেই। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছেন যে একটা হেলদি লাইফস্টাইল, একটু হেলদি খাওয়া দাওয়া, আপনার জীবনশৈলীটা একটু যদি পরিবর্তন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি বিভিন্ন রকম শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। এবং যদি আপনাদের যে কোনো শারীরিক সমস্যা হয়েও থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে হবে, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরাও চাইছি যে আপনারা একটু সুস্থ নিরোগ জীবনযাপন করুন। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাম। নমস্কার, বলুন কে বলছেন? বিজয় বলছি। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। বিজয় বলছি। বিজয়, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মায়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা বলুন, কি সমস্যা এবং তার নামটা বলবেন। সমস্যা হচ্ছে মায়ের মানে হাঁটু নিয়ে। এখন মায়ের বয়স 70 বছর। আপনি একটু জোরে কথা বলবেন, টিভির ভলিউমটা মিউট করে, মানে আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। বলছি আমার মায়ের হাঁটু সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, মায়ের হাঁটু সম্পর্কে জানতে চাইছেন, বলুন আপনার মায়ের বয়স কত? 70 বছর। 70 বছর। আচ্ছা বলুন, এবার কি সমস্যা হচ্ছে আপনার মায়ের হাঁটুতে? হাঁটা চলাফেরা করতে খুব অসুবিধা হচ্ছে, হাঁটু নিয়ে খুব যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে? প্রায় 1 বছর ধরে হচ্ছে। 1 বছর ধরে হচ্ছে। শুনুন স্যার বলছেন। আচ্ছা, কোনো অপারেশন করেছেন নাকি হাঁটুতে? হ্যাঁ?
কোনো অপারেশন করা হয়েছে? অপারেশন? না না না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, ওনার তো বয়সটা অনেকটা হয়েছে, তো ওনার হাঁটুতে আপনি যেটা বললেন ব্যথা হচ্ছে, এটা একটা বাতের ব্যথা, মানে আর্থ্রাইটিস হয়েছে ওনার হাঁটুতে আর কি। তো এটা চিকিৎসা তো আছে অবশ্যই, আয়ুর্বেদে খুব ভালো চিকিৎসা আছে। আমরা তো বলেই থাকি যে আমাদের আর্থ্রাইটিসের ক্ষেত্রে খুব ভালো একটা উন্নত চিকিৎসা পদ্ধতি আছে, যে ক্ষেত্রে ওনার, আপনার যে মায়ের ব্যথা হচ্ছে, হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, পাচ্ছেন না, ওনার কিন্তু চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে। তো ওনাকে এখন একটু হাঁটাচলা কম করতে, একটু রেস্টের মধ্যে রাখুন, রেস্টের মধ্যে থাকতে বলুন। আর ওনাকে যাতে বেশি ভারী জিনিসপত্র তোলাতুলি না করে, বেশি সিঁড়ি না ভাঙে, ওটা বেশি ঝুঁকে কোনো কাজ না করে, এগুলো করতে বারণ করুন। আর এটার জন্য অবশ্যই চিকিৎসা করান, চিকিৎসা করলে কিন্তু উনি সুস্থ হয়ে যাবেন। ওনার যে হাঁটতে চলতে কষ্ট হচ্ছে বা যে বাতে ব্যথা হচ্ছে, এগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করান। সাথে তো আমাদের পঞ্চকর্মা থেরাপিও আছে, উনি যে দুটো যদি করান, ওনার তো একদম উনি সুস্থ হয়ে যাবেন, কোনো চিন্তা কোনো কারণ নেই আপনার, আপনি করান চিকিৎসা। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু এটাই চাইছেন আপনারা একটা হেলদি লাইফস্টাইল লিড করুন। তাছাড়া কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডাক্তারবাবুরা কিন্তু অত্যাধুনিক আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করে থাকেন, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। এখানে কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টই করা হয়ে থাকে শুধুমাত্র আপনাদের জন্য। আর এখানে কিন্তু লাইলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে এবং আরও বিভিন্ন রকম থেরাপি রয়েছে, যা আপনাকে সম্পূর্ণভাবে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে সক্ষম। এবং তার জন্যই কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও। তাছাড়া কিন্তু কাকদ্বীপে পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে আবারও পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে আবারও, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে আবারও, ডিব্রুগড়বাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এবং আপনাদের কলকাতাবাসীদের জন্য কিন্তু একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, কারণ সানডেতে একটি ল্যান্সডাউনে স্পেশাল চেম্বার করছেন ডক্টর বি শর্মা, চিফ মেডিকেল ডিরেক্টর। তাই আপনারা এই দিনটা কিন্তু কেউ মিস করবেন না, কারণ সানডের দিনটা কিন্তু সত্যি স্পেশাল। একেই কিন্তু সানডে ছুটির দিন, আর তারপরে কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য পাশে থাকতে, কিন্তু সাথে থাকতে স্পেশাল চেম্বার করছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। সানডেতে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু থাকছেন ল্যান্সডাউনের চেম্বারে, কেউ মিস করবেন না। যারা যারা দেখাতে চাইছেন, যারা যারা চাইছেন সত্যি সত্যি শারীরিকভাবে কিংবা মানসিকভাবে সুস্থ থাকতে, তারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি অরিন্দম চক্রবর্তী হাজরা থেকে বলছি। আমি শুনলাম ডাক্তারবাবু অলরেডি ল্যান্সডাউনে চেম্বার আছে। একদম একদম। আর বলছি সর্দি কাশি রিলেটেড সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? 2-3 মাস ধরে। 2-3 মাস ধরে হচ্ছে। আচ্ছা, শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার কি অ্যালার্জি আছে আপনি জানেন? না, অ্যালার্জি তো আমি কিছু জানি না। মানে কোনো টেস্ট কিছু করেছেন অ্যালার্জির জন্য? না, আমি লোকাল ডাক্তারের কাছে গেছিলাম, আমাকে ওই সাময়িক কিছু ট্রিটমেন্ট করেছিল, ওষুধ দিয়েছিল, তাতে কমে গেছিল, কিন্তু ওই ওষুধ ছেড়ে দেওয়ার পরেই আমার সিচুয়েশনটা একই হয়। আচ্ছা আচ্ছা, আপনার কি নাক দিয়ে জল পড়ে, নাক বন্ধ হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাক দিয়ে জল পড়ে, নাক বন্ধ থাকে। আচ্ছা ঠিক আছে, বলছি আপনি শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা হচ্ছে, এটা আপনার অ্যালার্জি হওয়ার চান্সটা খুব বেশি। আপনার নাক দিয়ে জল পড়ে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে। এবার অ্যালার্জি মানে সবসময় চুলকো তা তো নয়। অ্যালার্জি মানে এগুলো হতে পারে যে আপনার এই যে হাঁচি কাশি হচ্ছে, ঠান্ডা লাগা কমছে না, সিজন চেঞ্জ হলে ঠান্ডা লেগে যাচ্ছে। তো এই জন্য এবার আপনি যদি চিংড়ি মাছ, ডিম, বেগুন এগুলো খান, আপনি এগুলো খাওয়া বন্ধ করে দিন এখন আপাতত। আপনি এমনি ছোটো মাছ খেতে পারেন,
মাংসও খেতে পারেন, কোনো সমস্যা নেই। ডিমটা খাবেন না, ডিম খেলেও সাদা মশলা খাবেন। আর চিংড়ি মাছ, বেগুন এগুলো একদমই খাবেন না। তেঁতুলের টকটাও খাবেন না। আর আমাদের তো অবশ্যই হ্যাঁ খুব ভালো চিকিৎসা আছে, আপনার যে সমস্যা বললেন তার জন্য তো চিকিৎসা আছে, আপনি এটাতে সুস্থ হয়েই যাবেন। কিন্তু আপনাকে তো আগে খাওয়া দাওয়াটা কন্ট্রোল করতে হবে, এই খাওয়াগুলো বন্ধ করতে হবে। এই খাবারগুলোতে আপনার এই অ্যালার্জি ব্যাপারটা থাকতে পারে বা বেশি থাকে আর কি। তো এগুলো করুন। আর ঠান্ডা পানীয়টাও খাবেন না বেশি, কোল্ড ড্রিঙ্কসটা একটু অ্যাভয়েড করবেন, ঠান্ডা জলটা অ্যাভয়েড করবেন। হ্যাঁ গরম আছে, গরমকাল পড়ছে, কিন্তু আপনি নর্মাল টেম্পারেচার জলটা খান, গরম জল খেতে বলছি না আপনাকে আমি। কিন্তু ঠান্ডা জলটা খাবেন না বা ঠান্ডা লাগাবেন না, এই সিজনাল চেঞ্জে ঠান্ডা লাগাটা সমস্যা বেশি হচ্ছে। আর এই খাওয়া দাওয়াগুলো করুন, তারপরে আপনি আমাদের ল্যান্ডটাউন চেম্বার হবে, ঘোষণা করা হচ্ছে, আপনি আসুন, চিকিৎসা করান, আপনি সুস্থ হয়ে যাবেন। স্যার এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানুষেরই অ্যালার্জিজনিত সমস্যাটা একটু অতিমাত্রায় বেড়ে গিয়েছে। তো এটা কি শুধুমাত্র সিজন চেঞ্জের জন্য হচ্ছে, নাকি অন্য কোনো কারণের জন্য এই ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে? না, অ্যালার্জি মানে অ্যাকচুয়ালি থাকলে সিজন চেঞ্জে তো অবশ্যই সমস্যা হবে। এবং অন্যান্য সমস্যা বলতে আমি যে খাবারটাতে আমার অ্যালার্জি আছে সেই খাবারটা যদি বেশি করে আমি খাই তাহলে তো আমার অ্যালার্জি বেশিই থাকবে। আমার ধরুন অ্যালার্জি আছে ডিমে, তো আমি ডিম খাচ্ছি বেশি করে, জানি না আমার ডিম অ্যালার্জি আছে, তো ডিম খেলে আমার অ্যালার্জি সবসময় যে বেরিয়ে চুলকোবে বা চুলকুনি হবে তা নয়। অ্যালার্জি মানে যে হাঁচি কাশি হবে, চোখ চুলকোবে বা চোখ চিটে যাবে, চোখ দিয়ে জল পড়বে, নাক দিয়ে জল পড়বে, এই জিনিসগুলো কিন্তু অ্যালার্জির লক্ষণ। শ্বাসকষ্ট হবে মেন কথা। তো এই জিনিসগুলো যেগুলো হচ্ছে এগুলো কিন্তু অনেক সময় অ্যালার্জি প্রি সিমটম বা সিমটম বলতে গেলে থাকে আর কি। তো এই জন্য অ্যালার্জি আগেও ছিল, এখনও আছে, কিন্তু এখন লোকে বুঝতে পারছে যে এই সমস্যাগুলো মানে এখন সিজন ঠিক নেই, এখনও গরম পড়ছে কিন্তু সকালে ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার বিকেলে ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার একটা বৃষ্টি হয়ে গেলে পুরো ঠান্ডা ওয়েদার হয়ে যাচ্ছে, আবার গরম লাগছে। তো এই যে সিজনাল চেঞ্জটা একটা দিনের মধ্যে চার রকম 5 রকম টেম্পারেচার হয়ে যাচ্ছে, তখন সমস্যাটা হচ্ছে যাদের অ্যালার্জি তাদের ক্ষেত্রে হচ্ছে, তখন তারা বুঝতে পারছে যে অ্যালার্জির জন্য সমস্যাটা হচ্ছে। তো শুধু চিকিৎসা করার সাথে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করলে অ্যালার্জি কিন্তু ঠিক হয়ে যাবে। স্যার আমরা আবারও আলোচনায় ফিরবো, যে আলোচনায় ছিলাম ডায়াবেটিস জনিত সমস্যা। তো এনবিপিতে এই ধরনের শারীরিক সমস্যার কি ট্রিটমেন্ট রয়েছে, যদি একটু দর্শকদেরকে জানান। এই ডায়াবেটিক্সের যে সমস্যা আছে এনবিবিতে, সেই জন্য আমরা সুগারের মানে যে জাস্ট কিছু মেডিকেশন দিয়ে ট্রিটমেন্টটা করে থাকি। এটা এরকম না যে আমরা মেডিসিন ছাড়া অন্য কিছু করে, মেডিসিন দিয়ে খাওয়া দাওয়া একটা রেস্ট্রিক্টেড অবস্থা থাকে, কারণ ডায়াবেটিসটা হয়ই খাওয়া দাওয়ার জন্য। যেখানে খাওয়া দাওয়া যদি রেস্ট্রিকশন থাকে সেই ক্ষেত্রে তো খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করলে সুগার হবে না, বা হলেও তার সুগার কন্ট্রোলে থাকবে। আরেকটা যে মিথ আছে সুগার হলে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, এটাও আমরা কাটিয়ে দিই, কারণ আমরা একটা টাইম পিরিয়ডের পর বলি আর মেডিসিন খাওয়ার দরকার নেই, আপনি সুস্থ আছেন। হ্যাঁ, এবার মেডিসিন খাওয়া ছেড়ে দেওয়ার পর সে যদি আবার খাওয়া দাওয়া ভুলভাল করে তখন কিন্তু সুগার আসতে পারে। তো খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন মানে বন্ধ নয়, আপনি খাবেন সবটাই কিন্তু কম করে খাবেন। আর যে খাবারটাতে সুগার হচ্ছে সেই খাবারটা আপনি অ্যাভয়েড করতে হবে। তো আমরা মেডিকেশন দিয়ে ট্রিটমেন্ট করি, মেডিসিন জাস্ট দিয়ে দিই, তারা মেডিসিনটা ফলো করে, সুগার টেস্ট করে নিয়ে আসে, 2-3 মাসের মধ্যে দেখতে পাই ফল পরিবর্তন চেঞ্জ করে হচ্ছে, আর তারা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। স্যার অনেকেই আছে যে প্রথম পর্যায়ে সুগারজনিত ব্যাপারটাকে একটু নেগলেক্ট করে যাচ্ছে, কিংবা ডাক্তার দেখাচ্ছেন না, যখন এটা সিভিয়ার দিকে চলে যাচ্ছে তখন হয়তো মনে করছেন না এখন ডাক্তার দেখানো উচিত। তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কি বলবেন, মানে যদি আমরা নেগলেক্ট করি তাহলে আর কি ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে? সুগারকে ফেলে রাখলে আপনার যে কোনো রোগ যেমন সারতে সময় লাগে, মানে আপনার বডির মধ্যে ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে। আপনার দেখবেন হামেশায় ঠান্ডা লেগে যাচ্ছে, হামেশায় সর্দি কাশি লেগে আছে, বা আপনার কোনো কিছু কারণে ইনফেকশন ঘা হয়ে যাচ্ছে, এটাকে বলছি আমরা। আপনার প্রেশার অনেক সময় ওঠানামা, সুগারের জন্য ওঠানামা করতে পারে, হার্টজনিত সমস্যা আসতে পারে, ওবেসিটি আসতে পারে, মানে আপনি হঠাৎ করে মোটা হয়ে যেতে পারেন, আপনার বডি ওয়েট বেড়ে যেতে পারে, বডি ওয়েট বাড়লে কোলেস্ট্রল বাড়তে পারে, মানে সব একটার সাথে একটা রিলেটেড হয়ে যায় আর কি। তো একটা সমস্যা হলে বাকিগুলো কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে। আমরা আবারও আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি অমলেশ হালদার বলছিলাম। বলুন কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং তার সাথে আপনার বয়সটা বলবেন। বলতে আমার এই মানে হেয়ার ফল হচ্ছে খুব। হেয়ার ফল হচ্ছে, আচ্ছা আপনার বয়স কত? বয়স হচ্ছে 22। 22। কতদিন ধরে হচ্ছে হেয়ার ফলের সমস্যা? এই 5-6 মাস দেখতে পাচ্ছি এটা হচ্ছে। 5-6 মাস ধরে। শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার হেয়ার ফল যে হচ্ছে মানে কি প্রচুর চুল উঠছে বলছেন? হ্যাঁ প্রচুর কি চুল উঠছে আপনার? প্রচুর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খুশকি আছে মাথায়? পুষ্টি তো ওই শীতকালটাতে দেখা দিচ্ছিল, এখন তো কমে গেছে। আচ্ছা, পেটের সমস্যা হয়? পেটের সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, হেয়ার ফলের কারণ অবশ্যই পেটের সমস্যা থাকে, তার সাথে আপনার যে জলটা আপনি ব্যবহার, সেই জলটা থাকে, জলটা যদি খুব খরা জলে, মানে জলটার মধ্যে তো খুব আয়রন বেশি আছে, বা জলটা পুরোপুরি পিওর নয়, জলটা মানে পিউরিটি কম আছে, সেক্ষেত্রে কিন্তু চুল উঠতে পারে। সাথে তো পেটের সমস্যা আছে বললেন আপনি, তো পেটের সমস্যার জন্য কিন্তু আমার হচ্ছে। তারপর অনেক সময় স্ট্রেস বেশি থাকলে আমাদের চুলটা বেশি ওঠে। তো চুলটা অনেক কারণ থাকে। তো চুলটার জন্য তো আমাদের একটা স্পেশাল ডিপার্টমেন্টই আছে, লাই লিগেন্স বলে, যেখানে আপনার হেয়ারের ট্রিটমেন্ট করা হয়।
সাথে আপনাকে মেডিকেশন, এরকম না যে আপনাকে একটা দুটো শ্যাম্পু কন্ডিশনার দিয়ে বলে দেওয়া হয় আপনি সুস্থ হয়ে যাবেন, তা নয়। আপনাকে কিছু মেডিসিনও দেওয়া হয়, যে মেডিসিনটা আপনার চুলটাকে ধরে রাখতে সাহায্য করে বা চুলের গোড়াটা মজবুত সাহায্য করে। তো সাথে আপনার খাওয়া দাওয়া ঠিক করতে হবে, আপনার গ্যাস অ্যাসিডিটি কমাতে হবে, মানে একদম কমিয়ে দেওয়ার মতো কন্ডিশন করে দেওয়া হবে। খাওয়া দাওয়ার রুটিন মেনটেন করতে হবে আপনাকে। এইসব করলে আপনার দেখবেন আস্তে আস্তে এই চুল ওঠা বা খুশকি হওয়া এগুলো সব ঠিক হয়ে যাবে, বডি আপনার একদম মানে হেয়ার ফল একদম ঠিক হয়ে আস্তে আস্তে কমে যাবে। তো এই জন্য আপনাকে আসতে হবে, হেল্পলাইন যোগাযোগ করে চিকিৎসা করার জন্য আপনি আসুন, আপনি সুস্থ হয়ে যাবেন। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে রয়েছে আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান। শুধুমাত্র যে আপনার আভ্যন্তরীণ শারীরিক সমস্যার সমাধান হয়ে থাকে আয়ুর্বেদের মধ্যে দিয়ে তা কিন্তু একদমই নয়। আপনার বাহ্যিক যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধানই লুকিয়ে রয়েছে আয়ুর্বেদের মধ্যে। আয়ুর্বেদই পারে আপনাকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর জীবন ফিরিয়ে দিতে। আমরা কিন্তু কেউই চাই না যে সারা জীবন ধরে কোনো একটা শারীরিক সমস্যাকে বয়ে নিয়ে চলবো এবং তার সাথে অনেক মেডিসিন খাবো কিংবা ডাক্তার দেখাবো, আমরা কিন্তু কেউই চাই না। আমরা কিন্তু প্রত্যেকেই চাই সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে। আর যদি সত্যি সত্যি আপনারা চান যে আপনারাও একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন আয়ুর্বেদকে সাথে নিয়ে, কিন্তু তাহলে আপনাদেরকে অবশ্যই পথ চলতে হবে, কারণ আয়ুর্বেদের মধ্যেই রয়েছে আপনার যে কোনো শারীরিক সমস্যার সমাধান। আর এর জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শের কিন্তু বিশেষ প্রয়োজন। কারণ আপনি কিভাবে আয়ুর্বেদকে ভালোবেসে কিংবা আয়ুর্বেদিক ভেষজ পদ্ধতিতেই নিজেদের জীবনশৈলীকে পরিবর্তন করবেন, এই সকল যে কথাবার্তাগুলো আপনাদেরকে যারা জানাতে পারেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। স্যার, এই মুহূর্তে কিন্তু অনেকেরই একটা এই ধরনের প্রবলেম চলছে যে হেয়ার ফলের মতন সমস্যা কিংবা হেয়ার রিগ্রোথ হচ্ছে না। তো এটা কি শুধুমাত্র আমাদের খাওয়া দাওয়ার জন্যই হচ্ছে, নাকি আদার্স কোনো জিনিসের জন্যও আমাদের এই ধরনের শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে? খাওয়া দাওয়া ছাড়া বাহ্যিক মানে এক্সটার্নাল ফ্যাক্টর অবশ্যই থাকে, কারণ আপনার বাইরে ধরুন পলিউশন, ধুলোবালিও থাকে। আমরা তো বাইরে বেরোচ্ছি, আমরা তো এরকম না যে কাছের ঘরের মধ্যে বসে আছি, বাইরে বেরোতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার পলিউশনটা ম্যাটার করে, আরও অনেক কিছু ম্যাটার করে। তো এই জন্যই বললাম যে পেশেন্টকে এসে চিকিৎসা করতে হবে, ফোনে বলে দিয়ে কিছু হয় না, এসে চিকিৎসা করলে সে সুস্থ হয়ে যাবে। দেখুন, শারীরিক সমস্যা থাকলে তার কিন্তু ট্রিটমেন্ট অবশ্যই আছে। তাই যদি সত্যি সত্যিই চান আয়ুর্বেদকে ভালোবেসে সাথে নিয়ে নিজেদের জীবনশৈলীটা পরিবর্তন করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম। আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না, এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো, এবং সেই সঙ্গে আমার আরও অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল। এবং আমার বছরের মধ্যে দুবার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যায়, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছেন? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল। ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, সেখানে দুবার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে, যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম, এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেন নি, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে।